সকল ছাত্রছাত্রীর জন্য আরও একটা নতুন ক্লাসের ভিডিও নিয়ে চলে এলাম। আমি তোমাদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের নতুন সেমিস্টার সিলেবাসের প্রথম যে অংশটা ছিল ভূগোল বিষয়ের, সেখানে প্রথম যে অধ্যায় যেটা থেকে তোমাদেরকে 15 মার্কের প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এই অংশের ফার্স্ট যে ইউনিট, সেই ইউনিটে ছিল শাস্ত্ররূপে ভূগোল, সেটা আমরা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে ক্লাসটা, সেটা হচ্ছে এর পরের যে ইউনিট, অর্থাৎ সেকেন্ড ইউনিট। এই সেকেন্ড ইউনিটে তোমাদের দুটো অংশ পড়তে হবে, এক হচ্ছে অরিজিন অফ আর্থ, আর একটা পড়তে হবে ইন্টেরিয়র অফ আর্থ। আজকের ক্লাসে আমরা পড়বো অরিজিন অফ আর্থ। তাহলে চলো আর একটু দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখে নাও, বুঝে নাও, তাহলেই তোমার যদি এই অধ্যায়ের যে অংশটা আমরা এখন আলোচনা করব সেটা নিয়ে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম কনফিউশন থাকবে না। চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তাহলে তোমরা এখন দেখে নাও আমাদের যে ক্লাসের বিষয়বস্তু। আমরা আজকে যেটা পড়ব অরিজিন অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর উৎপত্তি। এই অংশটা আমরা পড়ব। এই অরিজিন অফ আর্থ এটা সম্পর্কে, মানে এই উৎপত্তি সম্পর্কে তোমাদেরকে কিছু তত্ত্ব পড়তে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন জ্ঞানীরা এই পৃথিবীর উৎপত্তি নিয়ে নানা মতবাদ বলে গেছেন, প্রকাশ করেছেন। সেইগুলো নিয়েই আমরা কয়েকজনের মতবাদ সম্পর্কে জানবো, পড়বো আজকের ক্লাসে, আর সেটা সম্পূর্ণভাবে বুঝে নেব। দেখো, এই যে পৃথিবীর উৎপত্তির কথা আমরা বললাম, সেই সম্পর্কে এখানে একটা তত্ত্বের কথা বলা হচ্ছে ক্লাসিক্যাল থিওরিজ, যেটা তোমাদের সিলেবাসের অন্তর্গত। এই যে ক্লাসিক্যাল থিওরি, এই ক্লাসিক্যাল থিওরিটার অর্থ হচ্ছে ধ্রুপদী তত্ত্ব। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে লিখে দেখিয়েছি। দেখো, ক্লাসিক্যাল থিওরিজ, যার অর্থ হচ্ছে ধ্রুপদী তত্ত্ব। এই ধ্রুপদী তত্ত্বের যে তত্ত্বগুলো আমাদের পড়তে হবে যে বিজ্ঞানীদের, সেখানে হচ্ছে কান্ট, জিন আর জেফ্রি, এনাদের মতবাদ বা এনাদের তত্ত্ব পড়তে হবে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে, মানে পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো সেই সম্পর্কে ওনারা কি বলেছেন সেটা আমরা জানবো। তো কান্ট এই বিষয়ে যে তত্ত্ব প্রকাশ করে গেছেন বা যে মতবাদ বলেছেন, সেটাকে বলা হয় গ্যাসীয় মতবাদ। তাহলে আমাদেরকে পড়তে হবে কান্টের গ্যাসীয় মতবাদ। আর জিন আর জেফ্রি এদের যে মতবাদ, সেটাকে বলা হয় জোয়ারি মতবাদ। তাহলে এই ধ্রুপদী তত্ত্বগুলো আমাদের পড়তে হবে, বা ক্লাসিক্যাল থিওরিগুলো আমাদের জানতে হবে, গ্যাসীয় মতবাদ আর জোয়ারি মতবাদ। আর একটা যে তত্ত্ব, সেটা হচ্ছে মডার্ন থিওরি। এই যে আমি এখানে লিখে তোমাদের দেখিয়েছি, দেখো, মডার্ন থিওরি, যেটার অর্থ হচ্ছে আধুনিক মতবাদ। ধ্রুপদী তত্ত্বটা হচ্ছে আগের সময়ের কথা, সেই সময়ে বিজ্ঞানীরা যেটা বলেছেন সেই অনুযায়ী আমরা কয়েকজনের মতবাদ পড়ব। আর আধুনিক তত্ত্ব হিসেবে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি, যার অর্থ হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্ব। এটা আধুনিক মতবাদের মধ্যে একটা অন্যতম মতবাদ, সেটা সম্পর্কে আমরা আজকের ক্লাসে পড়ব। এই পৃথিবীর উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা তাদের মতবাদ বা তত্ত্ব রেখে গেছেন। তো সেই যে মতবাদগুলো, তার কোনোটাই কিন্তু সর্বজন স্বীকৃত হিসেবেও স্বীকৃতি পায়নি, আর কোনোটাই কিন্তু সর্বজনগ্রাহ্য বা সবটাই তার ঠিক গ্রহণ করে নেওয়ার মতো এমনও কিন্তু হয়নি। সেই কারণেই মতবাদগুলো ভিন্ন ভিন্ন রকমের হয়ে রয়ে গেছে। এই সমস্ত মতবাদগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে ধ্রুপদী মতবাদ আর একটা হচ্ছে আধুনিক মতবাদ। তাহলে আমাদেরকে এখন জানতে হবে এই ধ্রুপদী মতবাদটা আসলে কি। ধ্রুপদী মতবাদ হচ্ছে যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন বিজ্ঞানী যে মতবাদগুলো প্রচলন করে গেছেন, সেটা অনেক আগে, তার কিছুটা হলেও বা আংশিক হলেও সত্যতা রয়েছে তার মধ্যে। সেই কারণে সেই তত্ত্বটা আগে তার কিছুটা স্বীকৃতি ছিল এবং বর্তমানেও কিন্তু তার কিছু হলেও স্বীকৃতি রয়েছে। এই ধরনের মতবাদগুলোকে বলা হয়ে থাকে ধ্রুপদী মতবাদ। অর্থাৎ কাল এবং যুগের সাপেক্ষে যে তত্ত্বগুলো আজও গ্রাহ্য হয়ে থাকে বা গৃহীত হয়ে থাকে তার আংশিক সত্যতার কারণে, সেই ধরনের মতবাদগুলোকে বলা হয়ে থাকে ধ্রুপদী মতবাদ। তো এই ধ্রুপদী মতবাদ হিসেবে তাহলে আমরা দুরকম মতবাদ আমাদেরকে পড়তে হবে, আমাদের সিলেবাসে সেটাই রয়েছে। একটা হচ্ছে কান্টের গ্যাসীয় মতবাদ বা গ্যাসীয় তত্ত্ব, আর একটা হচ্ছে জিন আর জেফ্রির জোয়ারি মতবাদ। তো তার আগে আমরা মোটামুটি পৃথিবী সম্পর্কে আমাদের একটু ধ্যান ধারণা থাকা প্রয়োজন, যেটা তোমাদের অলরেডি আছে, তাও আমি আরেকটু মনে করিয়ে দিই। তোমরা ক্লাস 10-এ অলরেডি পড়ে চলে এসেছো কুলীন গ্রহ কী জিনিস, বামন গ্রহ কী জিনিস, সেগুলো তোমরা পড়েই এসেছো। তো আমরা জানি যে সৌরজগতের মধ্যে
মধ্যে যে প্রধান 8টা কুলীন গ্রহ রয়েছে, সেই 8টা কুলীন গ্রহের মধ্যে একটা হলো আমাদের পৃথিবী। এই যে পৃথিবী, একে কিন্তু বলা হয়ে থাকে অন্তস্থ গ্রহ। এই অন্তস্থ গ্রহ পৃথিবী আমাদের যখন সৌরজগতের 8টা কুলীন গ্রহের কথা আমরা বলি, তখন আমরা সেখানে এইভাবে বলি বুধ, শুক্র, পৃথিবী। তাহলে কি হলো, সূর্যের সাপেক্ষে তৃতীয় নিকটতম গ্রহ হলো আমাদের পৃথিবী। তাহলে সূর্য আর পৃথিবী এদের মধ্যে দূরত্বটা কত? না, এদের মধ্যে ব্যবধান বা দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। আমাদের এই পৃথিবী গ্রহকে কিন্তু স্বকীয় গ্রহও বলা হয়ে থাকে। স্বকীয় মানে তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কি না, একমাত্র পৃথিবী হলো সেই গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। এটা অবশ্যই তার স্বকীয় বৈশিষ্ট্য বা নিজস্ব একেবারে বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি না, পৃথিবী হলো একমাত্র গ্রহ যেখানে সব থেকে বেশি অক্সিজেন রয়েছে, যেটা জীবন ধারণের জন্য একেবারে অপরিহার্য। আর কি বৈশিষ্ট্য রয়েছে, পৃথিবীতেই একমাত্র 71% এলাকা জুড়ে রয়েছে সুবিশাল জলরাশি। এটাও এর স্বকীয় বৈশিষ্ট্য। আরও এর স্বকীয়তা রয়েছে বা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। সেটা কিরকম না, পৃথিবীর যে গড় উষ্ণতা বা তাপমাত্রা সেটা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা কিন্তু একেবারে জীবন ধারণের জন্য আদর্শ। তাছাড়াও একমাত্র পৃথিবীতেই শিলা আর মাটি মিলিয়ে যে শিলামণ্ডল, সেটা রয়েছে একমাত্র পৃথিবীতেই। আরও এর একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পৃথিবী গ্রহেই কিন্তু ঋতু পরিবর্তনের প্রভাব রয়েছে। তাহলে এই সমস্ত বিশেষ বৈশিষ্ট্যগুলোর জন্য, মানে বিশেষ নিজস্ব বৈশিষ্ট্যের জন্য কিন্তু পৃথিবীকে বলা হয়ে থাকে স্বকীয় গ্রহ। আমরা যে সমস্ত ধ্রুপদী মতবাদগুলোর কথা বললাম, সেই ধ্রুপদী মতবাদগুলোর মধ্যে সব থেকে বেশি প্রচলিত যে মতবাদ, সেটা হচ্ছে কান্টের মতবাদ। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট, পুরো নাম হচ্ছে ইমানুয়েল কান্ট, যিনি একজন জার্মান দার্শনিক ছিলেন। তো এই জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিষয়ে যে মতবাদ প্রকাশ করেন, সেই মতবাদটা কিন্তু সবথেকে বেশি প্রচলিত ধ্রুপদী মতবাদ হিসেবে স্বীকৃত। তো তোমরা দেখো, আমি এখানে একটা সাল উল্লেখ করেছি, 1755 খ্রিস্টাব্দ। এই 1755 খ্রিস্টাব্দে কিন্তু ইমানুয়েল কান্ট পৃথিবী সহ সৌরজগতের বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং সৌরজগৎ সম্পর্কে যে মতবাদ প্রকাশ করেন, সেটাই কিন্তু গ্যাসীয় মতবাদ হিসাবে প্রচলিত। ইমানুয়েল কান্টের এই যে গ্যাসীয় মতবাদ, সেটা বলা হয় যে 1734 খ্রিস্টাব্দে এমানুয়েল সুইডেনবার্গ একটা ধারণা দেন। সেটা হচ্ছে কি নীহারিকার ধারণা, প্রাচীন নীহারিকার ধারণা। তাহলে 1734 খ্রিস্টাব্দে এমানুয়েল সুইডেনবার্গের যে প্রাচীন নীহারিকার ধারণা, সেটাকে তার উপর ভিত্তি করে কিন্তু ইমানুয়েল কান্ট 1755 খ্রিস্টাব্দে বিভিন্ন পৃথিবী সহ যে অন্যান্য গ্রহ, উপগ্রহ বা সূর্যের যে জন্ম, সেই সম্পর্কে যে মতবাদটা দিলেন, সেটাই হয়ে গেল গ্যাসীয় মতবাদ। তাহলে সেই মতবাদটার ভিত্তি কি ছিল? ভিত্তি ছিল প্রাচীন নীহারিকার ধারণা, যেটা দিয়েছিলেন ইমানুয়েল সুইডেনবার্গ 1734 খ্রিস্টাব্দে। এই যে ধারণাটা তিনি দিলেন, মানে এই যে মতবাদটা বললেন ইমানুয়েল কান্ট, যেটাকে আমরা গ্যাসীয় মতবাদ বলছি, এই মতবাদটিতে কিন্তু তিনি 2টি বিষয়ের ওপরে বেশি করে জোর দিয়েছিলেন বা গুরুত্ব আরোপ করেছিলেন। সেই 2টো বিষয় কি না, একটা বিষয় হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, এটার উপর জোর দিয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে জোর দিয়েছিলেন ঘূর্ণন গতি, পৃথিবীর যে ঘূর্ণন গতি, তার উপরে জোর দিয়েছিলেন। তাহলে ভালো করে বুঝে নাও এই জায়গাটা, ইমানুয়েল কান্টের যে গ্যাসীয় মতবাদ, তার ভিত্তি কিন্তু ছিল এমানুয়েল সুইডেনবার্গের যে প্রাচীন নীহারিকা ধারণা, সেটা। আর তিনি তার মতবাদের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছিলেন 2টো বিষয়ের উপরে, একটা নিউটনের মহাকর্ষ সূত্র আর একটা ঘূর্ণন গতির উপর। কান্ট যে মতবাদ প্রকাশ করলেন, সেটা কিন্তু কিছু তার প্রাথমিক যে ধ্যান ধারণা বা অনুমানের উপরে যেগুলো নির্ভর ছিল, সেই প্রাথমিক অনুমান হিসেবে বলা হয় যে কান্ট মনে করেছিলেন বর্তমানে যে সৌরজগৎ আমরা যেটাকে দেখছি বা জানছি, সেই সৌরজগৎ কিন্তু বর্তমানের অবস্থাতে ছিল না। পূর্বে সেটা সম্পূর্ণভাবে কেমন ছিল, একটা কঠিন অংশ ছিল, কঠিন বস্তুকণার সমষ্টি ছিল, আর সেটা ছিল প্রচণ্ড শীতল, অত্যন্ত শীতলতা ছিল সেখানে। সেটা প্রায় -283
−73°C। আর এই যে বিক্ষিপ্তভাবে অবস্থান করা যে বস্তুকণাগুলোর কথা তিনি অনুমান করেছিলেন বা ভেবেছিলেন, সেই বস্তুকণাগুলো প্রচণ্ড শীতলতার জন্য কি হচ্ছে, জমাটবদ্ধ অবস্থায় স্থির অবস্থায় থাকতো। তখন কিন্তু তাদের কোনো রকম গতি ছিল না বা মুভমেন্ট ছিল না, এটা তিনি অনুমান করেছিলেন। এবং তারপর তিনি ভাবলেন যে এই আস্তে আস্তে মাধ্যাকর্ষণ শক্তির জন্য তারা গতিপ্রাপ্ত হলো, আর গতি পেয়ে পরস্পরের ওপরে আছড়ে পড়তে থাকলো। এইটা হচ্ছে কান্টের ছিল প্রাথমিক অনুমান। এইবার তার যে মূল বক্তব্য আমরা সেটা জানবো, সেই মূল বক্তব্যে তিনি কি বলতে চেয়েছিলেন। এইবার তাহলে দেখে নাও ইমানুয়েল কান্ট তার সৌরজগতের যে পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহ এবং উপগ্রহদের সৃষ্টি বা সূর্যের যে জন্ম, সেটা সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন তার মতবাদে, সেই অনুযায়ী আমি তোমাদের এখানে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করেছি যে তিনি ঠিক কী বলতে চেয়েছিলেন। তো ইমানুয়েল কান্টের প্রথম যে ধারণা অনুযায়ী সেটা হচ্ছে কি, একদম সুপার ন্যাচারালভাবে অর্থাৎ অতি প্রাকৃতিকভাবে এখন বর্তমানে যে সৌরজগতের অবস্থান, সেই সৌরজগতের অবস্থান কিন্তু এরকম ছিল না। অতি প্রাকৃতিকভাবে তখন সেটা ছিল অতি শীতল আর কঠিন পদার্থ বা একেবারে মেঘপুঞ্জে আচ্ছাদিত। সেই যে মেঘপুঞ্জের মধ্যে কি হচ্ছে, কিছু কিছু ভাসমান বস্তুকণা থাকতো যেগুলো কঠিন পদার্থ দ্বারা গঠিত। আর সেই প্রচণ্ড ঠান্ডার কারণে কি হতো, অতি শীতলতার কারণে তাদের মধ্যে কোনো মুভমেন্ট ছিল না। এই হচ্ছে তার ধারণা। তো আমি এখানে তো এই যে বস্তুকণাগুলো তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো কান্টের ধারণা অনুযায়ী এটা হচ্ছে প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে তাহলে কি বলেন যে অনেক বস্তুকণা যেগুলো বিক্ষিপ্তভাবে অবস্থান করছিল এবং তাদের প্রচণ্ড শীতলতার কারণে তাদের মধ্যে কোনো রকমের স্থানান্তর ছিল না। পরবর্তী যে পর্যায়টার কথা তিনি বললেন, সেখানে কি দেখা যাচ্ছে না, এই যে বস্তুকণাগুলোর মধ্যে ধীরে ধীরে কি হলো, অভিকর্ষজ বলের উৎপত্তি হলো বা মহাকর্ষ যে টান সেটা উৎপত্তি হলো। তখন কি হলো, তাদের মধ্যে একটা ঘূর্ণন এবং সংঘর্ষের সৃষ্টি হলো। এই যে বস্তুকণাগুলো যখনই কি হচ্ছে, তাদের মধ্যে টান বা মহাকর্ষের সৃষ্টি হলো, তখন কি হচ্ছে, একজনের সঙ্গে আরেকজনের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছে এবং সংঘর্ষের কারণে তাদের মধ্যে একটা ঘূর্ণন শক্তি, দেখো আমি একটা ঘূর্ণির মতো দেখানোর চেষ্টা করেছি, একটা ঘূর্ণনের সৃষ্টি হলো। এবার তৃতীয় পর্যায়ে যেটা বলা হচ্ছে, এই তৃতীয় পর্যায়ে ঘূর্ণনের পরিমাণটা আরো বেড়ে গেল। কেন? কারণ তার শক্তি তখন আরো বেড়ে গেছে। এই যে ঘূর্ণনটা হয়েছে, এর ফলে কি হচ্ছে, তাদের মধ্যে উত্তাপের পরিমাণ বাড়ছে। তাপ বাড়ার সঙ্গে সঙ্গে এই বস্তুকণাগুলোর আকার আয়তনও আরো বাড়ছে। তার ফলে তার সেই ঘূর্ণন শক্তিটার পরিমাণটাও কিন্তু আরো বেড়ে যাচ্ছে। এর ফলে একটা বল তৈরি হলো, যেটাকে বলা হচ্ছে কেন্দ্রাতিক বল। এই কেন্দ্রাতিক বলের প্রভাবে কিন্তু তখন এই বস্তুকণাগুলো আস্তে আস্তে অপেক্ষাকৃত যেগুলোর ঘনত্ব কম ঘনত্বযুক্ত যে বস্তুকণাগুলো, সেগুলো কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে বেরিয়ে যেতে থাকলো। এই যে দেখো, কেন্দ্র থেকে বাইরে বহির্মুখী একটা ঘূর্ণনের সৃষ্টি হলো। এই ঘূর্ণনের পরিমাণ বেড়ে গেল এবং বাইরের দিকে এরা বিক্ষিপ্ত হয়ে যেতে থাকবে। এবার চতুর্থ যে পর্যায়টার কথা তিনি বললেন, এই যে চতুর্থ পর্যায়ে সেখানে কি হলো, বলয় সৃষ্টি হলো। কিভাবে বলয় সৃষ্টি হলো? এই যে প্রচন্ড ঘূর্ণন সৃষ্টি হয়েছে, এইবার এখান থেকে বস্তুকণাগুলো আস্তে আস্তে বাইরের দিকে যখন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বলয় আকারে যখন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তখনই কিন্তু কম ঘনত্বযুক্ত পদার্থগুলো ছিটকে বেরিয়ে গেছে। এটাই বললাম, ছিটকে বেরিয়ে যাচ্ছিল। সেই ছিটকে বেরিয়ে যাওয়া যে বস্তুকণাগুলো, সেইগুলোই কিন্তু ধীরে ধীরে জমাটবদ্ধ হয়ে গিয়ে আস্তে আস্তে আরও একটু ঘনত্ব প্রাপ্তি হয়ে তাদের কি সৃষ্টি করলো, এক একটা গ্রহের সৃষ্টি করলো। এই যে গ্রহগুলো, এর পরে তাহলে যেটা কম ঘনত্বযুক্ত সেগুলো ছিটকে গেল। কোথার থেকে? কেন্দ্রীয় অংশ থেকে ছিটকে গিয়ে কি তৈরি করেছে, গ্রহের সৃষ্টি করেছে বা উৎপত্তি ঘটিয়েছে। এরপরে তাহলে বেশি ঘনত্বযুক্ত যে অংশটা কেন্দ্রে যেটা থেকে গেছে, যেটা ছিটকে বেরিয়ে যায়নি, সেটাই হলো আসলে সূর্য। অর্থাৎ বেশি ঘনত্বযুক্ত পদার্থ এবং তার কারণে সেটা ছিটকে বেরিয়ে যেতে পারেনি বলে কেন্দ্রে অবস্থান করছে, যেটাকে আমরা সূর্য রূপে জানি। আর বেরিয়ে যাওয়া অপেক্ষাকৃত কম ঘনত্বের যে পদার্থযুক্ত অংশগুলো, সেটাকেই আমরা বলছি এক একটা গ্রহ। আবার এইভাবেই যেহেতু গ্রহগুলোও গতিশীল অবস্থায় রয়েছে, তাদের মধ্যেও ঘূর্ণন রয়েছে, গতি রয়েছে, তাই সেখান থেকেও কিন্তু পরবর্তীকালে বিক্ষিপ্ত হয়ে যাওয়া অংশগুলো থেকে সৃষ্টি হয়েছে উপগ্রহ। এই হচ্ছে ইমানুয়েল কান্টের মতবাদ
পৃথিবীর উৎপত্তি সম্পর্কে। অতএব এটাকেই বলা হচ্ছে গ্যাসীয় মতবাদ। তাহলে দেখো, এই যে কান্টের মতবাদের কথা আমরা বললাম, এই মতবাদের কি কোনো গুরুত্ব রয়েছে? অবশ্যই রয়েছে। কান্টের মতবাদের গুরুত্ব হিসেবে বেশ কিছু পয়েন্টের কথা তোমরা বলতেই পারো। তার মধ্যে একটা হচ্ছে খুব সহজ সরল মতবাদ। কান্ট যে মতবাদটার কথা, যে গ্যাসীয় মতবাদটার উল্লেখ করেছেন, সেখানে তিনি এমনভাবে সহজ সরলভাবে প্রাঞ্জলভাবে বুঝিয়েছেন যে সেটা সকলের বোঝার উপযোগী। অর্থাৎ এই মতবাদটা খুব সহজ সরল মতবাদ। তাছাড়া এর আরও একটা যে বিশেষ গুরুত্ব, সেটা হচ্ছে কান্টের এই মতবাদটা একটা বিজ্ঞানসম্মত মতবাদ। মানে কান্টের এই যে গ্যাসীয় মতবাদ, এটাকে প্রথম বিজ্ঞানসম্মত মতবাদ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর কি এর গুরুত্ব? না, মাধ্যাকর্ষণ শক্তির সমর্থন। নিউটন যে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন, সেই শক্তির সমর্থন করেই তার ওপর বা সেই তত্ত্বটার ওপর নির্ভর করেই তো এই গ্যাসীয় তত্ত্বের সৃষ্টি হয়েছে। সুতরাং নিউটনের মহাকর্ষ সূত্রকে সমর্থন করা হয়েছে এখানে। আরও এর যে গুরুত্ব, সেটা হচ্ছে এটাকে প্রায় আধুনিক মতবাদও কিন্তু বলা হয়। আধুনিক মতবাদ হিসেবে যেগুলো প্রচলিত রয়েছে, তার কিন্তু পূর্ব হিসেবে বা আকর হিসাবে ধরা হয় ইমানুয়েল কান্টের এই গ্যাসীয় মতবাদ। মানে তার এই মতবাদটা এতটাই সহজ সরল এবং বিজ্ঞানসম্মত যে সেই মতবাদকে লক্ষ্য করেই কিন্তু আধুনিক মতবাদের প্রচলন হয়েছে বলে ধরে নেওয়া হয়। তো আমরা দেখো, ক্লাসের শুরুতেই কিন্তু পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো বলতে গিয়ে বলেছি যে যে সমস্ত বিজ্ঞানীরা যা যা মতবাদ বিভিন্ন সময় দিয়েছেন, তার কোনোটাই কিন্তু সর্বজন স্বীকৃত নয়। তো এক্ষেত্রেও ইমানুয়েল কান্ট যে সমস্ত কথা বলে গেলেন, তার যে পুরো মতবাদটা, তারও কিন্তু সমালোচনা করা হয়েছে। সেই সমালোচনায় কি কি তথ্য, মানে কি কি কথা তুলে ধরা হয়েছে, সেই কথাগুলোর মধ্যে প্রথম যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে এই যে ইমানুয়েল কান্ট বলেছেন যে আদি অতি প্রাকৃতিক বস্তুকণা, এই যে অতি প্রাকৃতিক বস্তুকণাগুলো, এদের উৎপত্তি কিভাবে হলো, সেটা কিন্তু ইমানুয়েল কান্টের মতবাদে প্রকাশ পায়নি। এটা হচ্ছে প্রথম সমালোচনা। তারপরেও সমালোচনার মুখে আরও যে কথাগুলো এসেছে, সেটা হচ্ছে এই যে আদি বস্তুকণাগুলো, এই যে আদি বস্তুকণাগুলো, এদের মধ্যে কিভাবে যে অভিকর্ষজ বলের উৎপত্তি ঘটলো আর কিভাবে তারা সংঘর্ষে লিপ্ত হলো এবং তাদের মধ্যে যে তাপ ঘূর্ণন এসব এলো, সেটারও কিন্তু সঠিক ব্যাখ্যা এই মতবাদ থেকে পাওয়া যায়নি। এটাও একটা সমালোচনা। আর এরপরে যেটা বলা হয়, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ কৌণিক ভরবেগ। সেই কৌণিক ভরবেগ সংরক্ষণ নীতি কিন্তু এই তত্ত্বে মানা হয়নি বলে সমালোচকদের বক্তব্য। সমালোচকরা আরও যেটা বলেছেন যে এই প্রক্রিয়ায় যদি গ্রহ আর উপগ্রহগুলোর উৎপত্তি হয়ে থাকে, তাহলে কি হবে, তাদের আবর্তনের যে অভিমুখ, সেটা একই দিকে হওয়ার কথা, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে হওয়ার কথা। যেহেতু একইভাবে তারা ছিটকে বেরিয়ে গিয়ে বলয় গঠন করে সৃষ্টি হয়েছে, তাহলে সেই তত্ত্ব অনুযায়ী পশ্চিম থেকে পূর্ব দিকে তাদের আবর্তন মুখ হওয়া উচিত প্রত্যেকের। কিন্তু বাস্তবে দেখা যায় কি না, বৃহস্পতি আর শনির যে উপগ্রহ, তাদের ক্ষেত্রে কিন্তু বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। তাহলে সেক্ষেত্রেও কান্টের এই মতবাদ সমালোচনার সম্মুখীন হয়েছে। ওই ইমানুয়েল কান্টের পরে আমরা যে তত্ত্বটার কথা আমাদের আরও পড়তে হবে, সেটা হচ্ছে জিন্স আর জেফ্রির জোয়ারি মতবাদ। এখানে তোমাদের সেটা আমি দেখিয়েছি যে জিন্স ও জেফ্রির জোয়ারি মতবাদ, যেটাকে বলা হচ্ছে টাইডাল হাইপোথেসিস। টাইডাল হাইপোথেসিস বা জিন্স ও জেফ্রির যে জোয়ারি মতবাদ, সেখানে দুজন যে বিজ্ঞানীর কথা বলা হচ্ছে, এই দুজনই হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী। এই ব্রিটিশ বিজ্ঞানী স্যার হোপ জেমস জিন্স আর হেরল্ড জেফ্রি, এই যে দুজনের কথা বলা হলো, এই দুজনের যে মতবাদ কিন্তু একটাই জোয়ারি মতবাদ ছিল না, দুটো মতবাদ ছিল, আলাদা আলাদা মতবাদ। তার মধ্যে প্রথম যে আমরা বিজ্ঞানীর কথা বললাম, অর্থাৎ স্যার হোপ জেমস জিন্স, এর যে মতবাদ, সেই মতবাদটাকে বলা হতো জোয়ারি মতবাদ। আর হেরল্ড জেফ্রি পরবর্তীকালে যে মতবাদটার কথা বলেন, সেটা হচ্ছে সংঘর্ষ তত্ত্বকল্প। এই যে দুটো মতবাদ, দুই বিজ্ঞানীর যে দুটো মতবাদ, এই দুটো মতবাদ প্রায় একই জিনিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সেই কারণে পরবর্তীকালে সর্বজন স্বীকৃত হিসেবে দুজনের যে মতবাদ, সেটাকে একত্রেই বলা হয়ে থাকে জিন্স এবং জেফ্রির জোয়ারি মতবাদ। অর্থাৎ দুই বিজ্ঞানীর যে মতবাদ, সেটাকেই জোয়ারি মতবাদ বলে বলা হয় বা আখ্যায়িত করা হয়। এই যে মতবাদ, এরও কিন্তু কিছু প্রাথমিক অনুমান ছিল। আমরা যেমন ইমানুয়েল কান্টের মতবাদে কিছু প্রাথমিক অনুমান পেয়েছি, এখানেও প্রাথমিক অনুমানটা কি না, এখানে প্রাথমিক অনুমানের ক্ষেত্রেই দুই বিজ্ঞানীর মতে
এখানে সূর্য ছাড়াও আরও একটা আগন্তুক নক্ষত্রের কল্পনা করা হয়েছে বা বলা হয়েছে। সেই যে আগন্তুক নক্ষত্রটা, এর আকার আয়তন কিন্তু সূর্যের থেকেও অনেক গুণ বড়। সুবিশাল আয়তনযুক্ত এই যে বৃহদাকার আগন্তুক নক্ষত্রের কথা বলা হয়েছে, সেই নক্ষত্রটা তার নির্দিষ্ট পথে কি হচ্ছে, পরিক্রমণ করাকালীন সময়ে যখন সূর্যের খুব কাছে চলে আসে তখন সূর্যের একটা অংশও স্ফীত হয়ে যায় এবং সেখানে প্রচণ্ড জোয়ারের সৃষ্টি হয় বা উদ্ভব ঘটে। এই যে প্রবল জোয়ারের সৃষ্টি হলো, সেই প্রবল জোয়ারের সৃষ্টির কারণেই কিন্তু সূর্যের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে প্রবল জোয়ার বলের প্রভাবে সূর্যের ভেতরের যে গ্যাসীয় পদার্থ তার কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে কি হলো, বাইরের দিকে ছিটকে গেল। সেই ছিটকে যাওয়া অংশটা অনেকটা কি হলো, মাকুর মতো আকার ধারণ করলো বা পটলের মতো আকার ধারণ করলো, মানে যার মাঝখানটা হচ্ছে স্ফীত আর দুটো পাশের যে অংশ সেটা হচ্ছে কিছুটা চ্যাপ্টা ধরনের। এই রকম আকৃতি ধারণ করে ক্রমশ যখন বিচ্ছিন্ন অবস্থায় ঘুরতে থাকলো, এই ঘুরতে থাকাকালীন অবস্থায় মানে সূর্যের মাধ্যাকর্ষণের প্রভাবে যখন তার চারপাশে ক্রমাগত ঘুরতে থাকলো, তখন ওই যে বস্তু কণাটা বা যেটা পটলের মতো বা মাকুর মতো আকার নিয়ে যেটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেটাও কিন্তু আবার কতকগুলো খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয়ে গেল বা বিচ্ছিন্ন হয়ে গেল। এই যে খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয়ে গেল, সেই খণ্ডীকৃত অংশগুলোই পরবর্তীকালে আরও নমনীয় হলো, ঘনীভূত হলো এবং এক এক ধরনের আকার আকৃতি বিশিষ্ট হয়ে গেল। কোনোটা ছোট হলো, কোনোটা বড় হলো, গিয়ে তারপরে তারা বিভিন্ন গ্রহে পরিণত হয়ে গেল, যেগুলোকে আমরা একদম ক্ষুদ্র গ্রহ হিসাবে যেগুলো চিনি। বুধ গ্রহের কথা আমরা বলতে পারি, আবার বৃহৎ গ্রহ হিসাবে বৃহস্পতির কথা বলতে পারি। এরকম বিভিন্ন আকারের গ্রহের সৃষ্টি করলো। আর প্রথম যে সূর্যটা থেকে বিচ্ছিন্ন হয়েছিল ওই মাকুর মতো অংশটা, সেই প্রথমটাকে বলা হচ্ছে আদি সূর্য। এই আদি সূর্য থেকে বিচ্ছিন্ন হওয়া অংশ থেকে গ্রহ উপগ্রহগুলো সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়েছে। আর আদি সূর্যের যে অংশটা থেকে গেছিল সেটাই হচ্ছে এখনকার অর্থাৎ বর্তমান সূর্যের অবস্থান। তাহলে এই যে জোয়ারি মতবাদের কথা আমরা বললাম, এই জোয়ারি মতবাদেরও কিছু গুরুত্ব রয়েছে। যেমন সেখানে যে গ্রহ উপগ্রহ তাদের সংখ্যার কথা, তাদের বন্টনের কথা বলা হয়েছে, সেটার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তাছাড়া শীতলতা এবং যে কাঠিন্যতা, মানে গ্রহ উপগ্রহগুলোর গ্যাসীয় অবস্থা থেকে তাদের যে রূপান্তর, তাদের শীতল হওয়া এবং কাঠিন্যে পরিণত হওয়ার এই যে পরিবর্তন সম্পর্কে তিনি যে আলোকপাত করেছিলেন, তারা যে আলোকপাত করেছিলেন সেটাকে বিজ্ঞানসম্মতভাবে ধরে নেওয়া হয়েছে বা মেনে নেওয়া হয়েছে। আরও এর একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো, এই জোয়ারি মতবাদে কিন্তু নিউটনের মহাকর্ষ তত্ত্বকে সমর্থন করা হয়েছে। তাহলে এটা নিউটনের মহাকর্ষ তত্ত্বের সমর্থনে এই মতবাদটা তৈরি হয়েছে। এগুলো হচ্ছে এর গুরুত্ব। আর আগের যেমন কান্টের মতবাদে আমরা সমালোচনা দেখেছিলাম, তেমনি এই মতবাদ অর্থাৎ জোয়ারি মতবাদেরও কিন্তু বেশ কিছু সমালোচনা রয়েছে। সেই সমালোচনাগুলো কি না, এই সমালোচনায় বলা হয়েছে সূর্যের যে উপাদান সেটা মূলত হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের সমন্বয়ে গঠিত, কিন্তু যে সমস্ত গ্রহ উপগ্রহগুলো রয়েছে সেখানে কি রয়েছে, লোহা রয়েছে, সিলিকন রয়েছে, নিকেল আছে, ক্রোমিয়াম আছে। তাই সমালোচকদের মতে যেখান থেকে এই উপগ্রহগুলোর উৎপত্তি হলো বা সৃষ্টি হলো, তাহলে তাদের অংশে এগুলোর এই উপাদানগুলো আসতে পারলো কিভাবে। অর্থাৎ তাদের মতে গ্রহ উপগ্রহগুলোর উৎপত্তি সূর্য থেকে এই পদ্ধতিতে হয়নি, কারণ তাদের উপাদানগত বৈষম্য রয়েছে। এরপর সমালোচনায় আরও যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আগন্তুক নক্ষত্র, যেটার কথা আমরা বলেছি, সেই বিশাল আকার যে আগন্তুক নক্ষত্রের কথা বলা হলো, সেখানে বলা হচ্ছে যে আগন্তুক নক্ষত্রটা কিভাবে এলো, কোথা থেকে এলো এবং আবার কিভাবেই বা অদৃশ্য হয়ে গেল অল্প সময়ের মধ্যে, সেটা সম্পর্কে এই মতবাদের সঠিক স্বচ্ছ কোনো ধারণা পাওয়া যায়নি প্রথম। দ্বিতীয়ত বলা হচ্ছে যে মহাকাশের মধ্যে যত সমস্ত নক্ষত্র রয়েছে তাদের মধ্যে দূরত্ব এত বেশি, ব্যবধান এত বেশি যে সেখানে একজনের আকর্ষণ বল অন্যজনের উপরে কাজ করতে পারে না। তাছাড়াও বিভিন্ন গ্রহগুলোর আকারের কথা যে বলা হয়েছে, বড় গ্রহ বা ছোট গ্রহের যে আকারের কথা বলা হয়েছে, সেখানেও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে এই মতবাদকে। এমনকি কৌণিক ভরবেগ সংরক্ষণ যে নীতি, সেটার ক্ষেত্রেও কিন্তু এই মতবাদ সমালোচনার সম্মুখীন হয়েছে। ব্যাস, এই হয়ে গেল তাহলে আমাদের জোয়ারি তত্ত্ব। তাহলে তোমাদের সিলেবাসে
ধ্রুপদী তত্ত্ব বা ক্লাসিক্যাল থিওরি হিসাবে যে তত্ত্বগুলোর কথা বলা আছে, কান্টের তত্ত্ব বা গ্যাসীয় মতবাদ, আর জিন এবং জেফ্রির যে মতবাদ অর্থাৎ জোয়ারি তত্ত্ব, সেটা সম্পর্কে আমরা জেনে নিলাম। এরপরে তোমাদের আরও একটা যে মতবাদ রয়েছে সেটা হচ্ছে আধুনিক মতবাদ বা মডার্ন থিওরি। সেখানে বলা হয়েছে কোন তত্ত্বের কথা? মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি। আমরা তাহলে এখন সেটা সম্পর্কে জানবো। আমরা যে মডার্ন থিওরির কথা বলছি, আধুনিক মতবাদ, সেই আধুনিক মতবাদ হিসেবে তোমাদেরকে যেটা পড়তে হবে, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই যে মতবাদটা আধুনিক মতবাদ বা যেটা মডার্ন থিওরি, সেখানে আমরা তাহলে পড়ছি মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি। এই যে মতবাদটা আমরা পড়ছি, এই মতবাদটা তাহলে কাকে বলবো? মহাবিস্ফোরণ তত্ত্ব কাকে বলবো? না, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যত সমস্ত মতবাদ প্রচলিত রয়েছে তাদের মধ্যে সব দিক থেকে আধুনিক এবং শ্রেষ্ঠ, পর্যবেক্ষণলব্ধ এবং বিজ্ঞানসম্মত যে মতবাদ যেটাকে ধরা হয় সেটাই হচ্ছে এই মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি। এবার দেখো, আমি এখানে কতগুলো তথ্য তোমাদের সুবিধার জন্য আগে থেকেই লিখে রেখেছি। দেখো, আমি এখানে লিখেছি যেটা মার্কিন পদার্থবিদ এডউইন হাবল, মার্কিন পদার্থবিদ এডউইন হাবল এই তত্ত্বটার উদ্ভব করলেন। কোন তত্ত্বটার? মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি। এইবার এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা তাহলে উদ্ভব হলো কখন? 1920 সালে। এর পরবর্তীতে 1929 সালে এই সময় কি হলো না, এই তত্ত্বটাকে প্রস্তাব করলেন কে? বেলজিয়ামের একজন জ্যোতির্বিজ্ঞানী, তার নাম কি? জর্জেস লেমাইতার। এই জর্জেস লেমাইতার, যিনি বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী, তিনি কি করলেন? 1929 সালে এই তত্ত্বটাকে প্রস্তাব করলেন। আর এরও পরবর্তী সময় এখানে দেখো আমরা দেখিয়েছি ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড হোয়েল। কোন সময়ে? না, 1949-এ। তাহলে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী, ইনিও একজন জ্যোতির্বিজ্ঞানী, ফ্রেড হোয়েল, তিনি 1949-এ কি করলেন না, এই যে তত্ত্বটার কথা আমরা বলছি মহাবিস্ফোরণ তত্ত্ব, এই মহাবিস্ফোরণ তত্ত্বে যে বিগ ব্যাং এই কথাটা বলা হচ্ছে, এই শব্দটাকে প্রথম ব্যবহার করলেন। কে ব্যবহার করলেন? ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড হোয়েল। কখন করলেন? 1949 সালে প্রথম বিগ ব্যাং শব্দটা উদ্ভব করলেন বা প্রথম ব্যবহার করলেন। কোথায় ব্যবহার করেছিলেন? না, বিবিসি পরিচালিত একটা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মহাবিস্ফোরণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সেখানে এই হোয়েল প্রথম ব্যবহার করলেন বিগ ব্যাং শব্দটা। এই যে বিগ, বিগ কথার অর্থ তোমরা জানো, বিগ মানে বড়, বৃহৎ, মহান। আর এই ব্যাং শব্দের অর্থ হচ্ছে বিস্ফোরণ বা শব্দ। এই বিগ ব্যাং শব্দটা তাহলে ব্যবহার করলেন ফ্রেড হোয়েল। তাহলে আমরা দেখলাম মহাবিস্ফোরণ তত্ত্ব কাকে বলে সেটা জানলাম, এই তত্ত্বটা কিভাবে কার দ্বারা এলো সেটা জানলাম, বিগ ব্যাং কথাটা কোথা থেকে এলো সেটাও জানলাম। এবার জানবো এই যে সর্বাধুনিক মতবাদ যেটাকে বলা হচ্ছে, এই মতবাদটার মূল বক্তব্যটা কি ছিল। এই মহাবিস্ফোরণ তত্ত্ব হিসেবে আমরা যেটা বলতে পারি সেটা তোমাদেরকে এখানে জিস্ট আকারে আমি একটুখানি লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় তার জন্য। দেখো, মহাবিস্ফোরণ তত্ত্ব এই যে আধুনিক মতবাদটা, এই মতবাদ অনুসারে আমরা যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছি সেটা কিন্তু শুরুতে ছিল একদম ছোট্ট একটা জড় কণা। এবার সেই যে কণাটা থেকে কিভাবে মহাবিস্ফোরণের মাধ্যমে ধীরে ধীরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো, মহাবিশ্বের সৃষ্টি হলো, সেটাই কিন্তু আমরা জানবো। তো এখানে দেখো, আমি তোমাদের দেখিয়েছি প্রায় 1370 কোটি বছর আগে, অনেকটা সময় আগের কথা বলছি, প্রায় 1370 কোটি বছর আগের কথা বলা হচ্ছে। সেই সময় বলা হচ্ছে এই মহাবিশ্ব কিন্তু আসলে যেটা আমরা দেখছি এরকম তো একেবারেই ছিল না। তখন মহাবিশ্বের যা কিছু শক্তি, বস্তু, সমস্ত কিছু তাপ, চাপ আর ঘনত্বের কারণে একটা ছোট্ট ক্ষুদ্র কণা হিসেবে ছিল। তোমাদের বোঝার সুবিধার জন্য এটা আমি লিখেও দিয়েছি। দেখো, একদম অতি ক্ষুদ্র বলের আকারে অবস্থান করছিল এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা। তো তারপরে সেই সময় তাহলে ওই যে ক্ষুদ্র আকারে অবস্থান করছিল সেটার কি নাম দেওয়া হচ্ছে? দেখো না, সিঙ্গুলারিটি। এটার নাম দেওয়া হচ্ছে সিঙ্গুলারিটি। এই যে অতি ক্ষুদ্র একটা বস্তু কণা যেটা বলের আকারে অবস্থান করছিল, যেটাকে কিনা সিঙ্গুলারিটি বলা হলো, এটাকেই বলা হচ্ছে প্রাইমিভাল বডি। প্রাইমিভাল বডি। এই বডির মধ্যে আমাদের যেমন শরীরের মধ্যে নানান অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তাহলে সেই বডির মধ্যেও কি থাকবে? অনেক কণা থাকবে।
ওই যে প্রাইমিভাল বডি যেটাকে আখ্যা দেওয়া হলো, সেই বডির মধ্যের যেগুলো রয়েছে সেইগুলোকে আবার লেমাইতার, যেটা আমরা একটু আগে বললাম লেমাইতারের কথা যেটা বললাম, সেই লেমাইতার সেটাকে নামকরণ করলেন প্রাইমিভাল অ্যাটম। এই যে প্রাইমিভাল অ্যাটমটা তাহলে কি, প্রাইমিভাল বডির মধ্যে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আণুবীক্ষণিক যে কণাগুলো সেটাকেই বলা হচ্ছে প্রাইমিভাল অ্যাটম। এই যে প্রাইমিভাল অ্যাটম, আমরা বডিটাকে যে বলছি একদম ক্ষুদ্র, তাহলে তার মধ্যেকার কণা মানে একেবারে যেটা কোনোভাবেই চাক্ষুষ করা যায় না, মানে দেখা যায় না, খালি চোখে তো কোনোভাবেই সেটাকে দেখা যায় না, এবং তার ক্ষুদ্রতা সম্পর্কে কল্পনা করাটাও কিন্তু খুব দুরূহ। তো এই যে কণাটা বা প্রাইমিভাল অ্যাটমটার কথা বলা হলো, সেটাকে আবার বলা হচ্ছে মহাজাগতিক বীজ বা কসমিক এগ। দেখো, আমরা একটা যখন বড় গাছ লক্ষ্য করি, সেই বড় গাছটা দেখে কিন্তু আমরা অনুধাবন করতে পারি না, মানে সেই মুহূর্তে মনে হয় না যে এই বড় গাছটা একটা ছোট্ট বীজের মধ্যে কিন্তু ছিল, একটা বীজ তার ভিতরে সুপ্ত অবস্থায় ছিল এত বড় একটা গাছ, যেটা এখন বর্তমানে ফুলে ফলে শোভা দিচ্ছে, বিশাল আকার বিশাল আয়তনের গাছটা। ওইটুকু বীজের মধ্যে তার সমস্ত শক্তি নিহিত ছিল। ঠিক তেমনি মহাবিশ্বের ক্ষেত্রেও এই যে মহাজাগতিক বীজ কথা বলা হচ্ছে বা কসমিক এগের কথা বলা হচ্ছে, এর মধ্যে কিনা সুপ্ত বা নিহিত অবস্থায় ছিল বর্তমান মহাবিশ্ব, এবং সেই জায়গায় সেটার মধ্যে কি কি সুপ্ত ছিল তার একটা আন্দাজ দেওয়ার জন্য বলা যায় যে এই যে মহাজাগতিক বীজ বা কসমিক এগ, এর মধ্যে অন্তত 1000 গ্যালাকটিক ক্লাস্টার নিহিত ছিল, যেটাকে আমরা বলা যায় গ্যালাকটিক ক্লাস্টারটা কি না, নক্ষত্রপুঞ্জ। নক্ষত্রপুঞ্জ এর মধ্যে নিহিত অবস্থায় ছিল। এই যে গ্যালাকটিক ক্লাস্টারের কথা বললাম, এই সময় কিন্তু কোনো নির্দিষ্ট স্থান বা সময়ের হিসেব ছিল না। এর পরবর্তীকালে মনে করা হচ্ছে কি, প্রচণ্ড পরিমাণ মহাকর্ষীয় সংকোচন সৃষ্টি হয়, সেই মহাকর্ষীয় সংকোচনের ফলে যে চাপ তৈরি হয়, সেই চাপের ফলে কি হলো, যে প্রাইমিভাল বডিটার কথা বললাম সেটা কি হচ্ছে, ধীরে ধীরে আরো ঠান্ডা হয়ে গেল আর প্রসারিত হলো। জল যেমন জমে যখন বরফে পরিণত হয় তার যেমন আয়তন বেড়ে যায়, ঠিক তেমনি এক্ষেত্রেও কি হলো, আস্তে আস্তে সেটা শীতল হয়ে গেল, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রসারিত হলো, তার আয়তন বেড়ে গেল। এইবার এই আয়তন বাড়তে বাড়তে এমন অবস্থা সৃষ্টি হলো, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, একটা বেলুনকে যদি ফোলানো হয়, ক্রমাগত যদি ফুলিয়ে যাওয়া হয়, তাহলে সেটা এক সময় কি হয়, প্রচণ্ড শব্দ করে ফেটে যায়। তার যতদূর পর্যন্ত পাতলা হওয়ার ক্ষমতা সেটা হয়ে গিয়ে তারপরে প্রচণ্ড শব্দ করে সেটা ফেটে যায়। ঠিক তেমনি এক্ষেত্রেও যে প্রচণ্ড চাপের সৃষ্টি হলো, সেক্ষেত্রে শীতল হয়ে গিয়ে প্রসারিত হতে হতে এমন একটা সময় এলো যে যখন এই চাপের পরিমাণটা এত বেড়ে গেল যে সেটা প্রচণ্ড পরিমাণে শব্দ করে একটা মহা বিস্ফোরণ সংগঠিত করলো, তাকেই কিনা বলা হচ্ছে মহাস্ফীতি বা বিগ ব্যাং। আর এইভাবেই তৈরি হলো আমাদের এই বিস্তৃত মহাবিশ্ব। আর এই সময় থেকেই স্থান এবং সময়ের যে হিসেব সেটা শুরু হলো। তারপর ধীরে ধীরে ক্রমাগত উষ্ণতাকে কমাতে কমাতে, বিকিরণ করতে করতে ধীরে ধীরে কি হলো, আমরা ওই যে প্রাইমিভাল অ্যাটমগুলোর কথা বলেছিলাম, সেই অ্যাটমগুলো ধীরে ধীরে কি হলো, আরো কাছাকাছি এসে গেল, একত্রিত হলো, আর হাইড্রোজেন গ্যাস সমন্বিত হয়ে তৈরি করলো মেঘপুঞ্জ। এই যে হাইড্রোজেন গ্যাস সমন্বিত সুবিশাল মেঘ, সেটাকেই কিনা বলা হচ্ছে নীহারিকা। এই নীহারিকা ধীরে ধীরে গ্যাসীয় পিণ্ডে পরিণত হলো, যা থেকে সৃষ্টি হলো নক্ষত্র। বহু সংখ্যক নক্ষত্র নিয়ে তৈরি হলো নক্ষত্র লোক বা গ্যালাক্সি। আর এই নক্ষত্রের মধ্যে যে গ্যাসের পুঞ্জীভূত গ্যাস থাকে, তার মধ্যে কি হলো, একটা মহাকর্ষীয় বেগ তৈরি হলো। আর এই মহাকর্ষীয় বলের কারণে ওই যেগুলোর কথা, গ্যাসের কথা বললাম, গ্যাসীয় পুঞ্জের কথা বললাম, সেগুলো চক্রাকারে আবর্তন করতে থাকলো, ঘুরতে থাকলো, ক্রমাগত ওই গ্যাসীয় পুঞ্জ সেটা ঘুরতে থাকলো। এই আবর্তনের সময়তেই গোলাকারে ঘুরতে ঘুরতে কি হলো, ঘনীভূত হলো এবং বিভিন্ন আকারের ছোট বড় গোলাকার খণ্ডে পরিণত হয়ে গেল, যেগুলোকেই কিনা আবার বলা হচ্ছে গ্রহাণু। এই গ্রহাণুগুলো যখন বিক্ষিপ্ত আকারে অবস্থান করছে, তখন তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং মহাকর্ষীয় বলের কারণে ধীরে ধীরে বিভিন্ন গ্রহের সৃষ্টি হলো। এই হলো আমাদের আধুনিক মতবাদ হিসেবে মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি,
যার মাধ্যমে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে এর আগে আমরা যে তত্ত্বগুলো, ধ্রুপদী তত্ত্বগুলো পড়লাম, সেখানে সেই তত্ত্বগুলোর যেরকম আমরা গুরুত্ব জেনেছি, তেমনি এই আধুনিক মতবাদ হিসেবে মহাবিস্ফোরণ তত্ত্বেরও কিছু গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বের মধ্যে সর্বাপেক্ষা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্ব হলো বিজ্ঞানসম্মত মতবাদ। আরও এর গুরুত্ব হিসেবে যেটা বলা যায় সেটা হচ্ছে এর সম্প্রসারণশীলতা। অর্থাৎ এখানে এই তত্ত্বেই বলা হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে ওই বস্তু কণাগুলো ধীরে ধীরে শীতল হয়েছে, প্রসারিত হয়েছে এবং বর্তমান গ্রহ উপগ্রহের সৃষ্টি হয়েছে। তাছাড়াও এর আরও একটা বিশেষ গুরুত্ব হচ্ছে যে এই যে বিগ ব্যাং থিওরি, সেটা হচ্ছে আইনস্টাইনের যে তত্ত্ব সেটাকেও কিন্তু সমর্থন করে। তো প্রথমেই যেটা বলেছিলাম তোমাদের যে কোনো মতবাদই কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। সেক্ষেত্রে এই যে মহাবিস্ফোরণ তত্ত্ব বা আধুনিক মতবাদ, এটা আধুনিক মতবাদ হিসেবে স্বীকৃত হলেও এরও কিন্তু সমালোচনা রয়েছে। যেমন এই তত্ত্বের সমালোচনায় প্রথমেই যেটা বলা হয়েছে যে সিঙ্গুলারিটির কথা আমরা যেটা জানলাম, সেই সিঙ্গুলারিটির আগে বস্তুকণা কি অবস্থায় ছিল সেটা সম্পর্কে কিন্তু এই তত্ত্ব থেকে ধারণা পাওয়া যায় না। আরও একটা যেটা বড় সমালোচনা সেটা হচ্ছে এর পরিণতি, মানে এই তত্ত্বে যেটা বলা হয়েছে অসীম মহাবিশ্বের কথা, সেই জায়গায় সমালোচনাটা এটাই হচ্ছে যে মহাবিশ্বের অবস্থান চিরকাল কি এরকম অসীম মহাবিশ্ব হয়ে থাকবে, নাকি মানে চিরকাল এটা প্রসারিত শীতল হতে থাকবে, নাকি কোনো সময় এটা সসীমতা পাবে, এই হচ্ছে এই তত্ত্বের সমালোচনা। তাহলে আমরা আজকের ক্লাসে এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম সেটা হচ্ছে সবটাই তোমাদের সেকেন্ড ইউনিট হিসাবে যেটা আছে অরিজিন অফ দ্য আর্থ, সেটাই আমরা পড়লাম। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ, সেখানে ধ্রুপদী মতবাদ হিসেবে আমরা কান্টের তত্ত্ব আর জিন জেফ্রির তত্ত্ব পড়লাম, যেটাকে জোয়ারি মতবাদ বলা হচ্ছে। আর আধুনিক মতবাদ হিসেবে আমরা পড়লাম মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি। এটার প্রথম পর্ব হিসাবে তোমাদের হয়ে গেল, সেকেন্ড ইউনিটের জন্য প্রথম পর্ব হিসেবে দেওয়া হয়ে গেল। সেকেন্ড ইউনিটের যে বাকি পার্টটা তোমাদের রয়েছে অর্থাৎ ইন্টিরিয়ার অফ দ্য আর্থ, সেটা আমরা দ্বিতীয় পর্ব হিসাবে নিয়ে চলে আসবো। খুব শিগগির দেখে নেবে তোমরা সেই ক্লাসটা। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনেছো এবং কতটা বুঝতে পেরেছো সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অল করে রেখো এই রকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পেতে গেলে। আজকের ক্লাসটা তোমার কেমন লেগেছে সেটা যেমন কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, তেমনি যদি ক্লাসটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমার মতো তোমার বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আজকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।